এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে রিসেপ্টরগুলো আছে সেই রিসেপ্টরগুলোতে মেজর ড্রাগগুলো কি এবং এই ড্রাগগুলোর কোনটা অ্যাগনিস্ট কোনটা অ্যান্টাগনিস্ট এবং এরা কি কি কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলাপ করব। সময়কে একটু বাঁচানোর জন্য আমরা ড্রাগ এর অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টগুলো লিখে রেখেছি, আমরা জাস্ট এখন ব্রিফলি বলার চেষ্টা করব। ওকে, সো আলফা ওয়ান অ্যাগনিস্ট, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আলফা ওয়ান অ্যাগনিস্ট মানে হচ্ছে আলফা ওয়ান বেসিক্যালি ভ্যাসো কন্ট্রাকটাইল অ্যাক্টিভিটি শো করে। সো এই কন্ট্রাকটাইল অ্যাক্টিভিটিকে আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা ফিনাইলএফ্রিন, হ্যাঁ, এই যে ফিনাইলএফ্রিন এই ড্রাগটা মূলত যে নেজাল কনজেশন হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া পিপিল ডায়ালেট করা, চোখের এক্সামিনেশন জন্য পিপিল ডায়ালেশন করা সেক্ষেত্রে ব্যবহার করতে পারি, কফে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এছাড়া আমাদের যে বিভিন্ন রেকটাল প্রিপারেশন আছে সেক্ষেত্রেও এই ফিনাইলএফ্রিন ড্রাগটা ব্যবহার করা হয়। ওকে, এটা হচ্ছে আলফা ওয়ান অ্যাগনিস্ট। এছাড়া আরেকটা ড্রাগ যেমন আমরা বলি মাইডোড্রেন, এই ড্রাগটা মূলত অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, অর্থাৎ কারো যদি হঠাৎ করে ব্লাড প্রেশার ফল ডাউন করে সেক্ষেত্রে আমরা এই ড্রাগটা দিলে আমরা বুঝতেছি দ্রুত এটা ভ্যাসোকনস্ট্রিকশন করে ব্লাড প্রেশার বাড়ানোর চেষ্টা করবে। ওকে, সো এই যে অ্যাগনিস্টগুলো আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার আমরা আসছি আলফা ওয়ান অ্যান্টাগনিস্ট। আলফা ওয়ান অ্যান্টাগনিস্ট আমরা বলেছি যে আলফা ওয়ান যেহেতু আমাদের ব্লাড ভেসেলকে কন্ট্রাক্ট করে, তাহলে নর্মাল অবস্থায় একজন মানুষ এক্সাইটমেন্টে নাই, নর্মাল অবস্থায় আছে, তাহলে স্বাভাবিকভাবে তার নর্মাল ব্লাড ফ্লো স্বাভাবিকভাবে হবে। কোথায় কতটুকু ব্লাড লাগবে এগুলো নির্দিষ্টভাবে ব্যালান্স হয়ে সেটা বিভিন্ন অর্গানে যাবে, সিস্টেমে যাবে, কাজ করবে। এক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় স্কেলেটাল মাসলে যাবে, স্বাভাবিকভাবে লাংসে যাবে, এখানে তাড়াহুড়ার কিছু নাই। কিন্তু তখন দেখা গেল যে কেউ ব্লাড প্রেশার অর্থাৎ হাইপার টেনশনে ভুগছে, তার মানে তার ভ্যাসো কন্ট্রাকটাইল যে অ্যাক্টিভিটি এটা বেশি, ফলে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেশি এবং ব্লাড প্রেশার বেশি হচ্ছে। ব্লাড প্রেশার বিভিন্ন কারণে হতে পারে, আমাদের যে হার্টের রেটের কারণে হতে পারে, আবার ব্লাড ভেসেলের কারণে হতে পারে। কিন্তু এখানে যেহেতু আমরা ব্লাড ভেসেল অর্থাৎ আলফা ওয়ানকে ইন্ডিকেট করে বলছি, সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে এটা ভ্যাসো কন্ট্রাকটাইল অ্যাক্টিভিটিটাকে কমাবে, ফলে আমাদের ব্লাড প্রেশারটা কমবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে, ব্লাড ফ্লোটা বিভিন্ন দিকে বাড়বে এবং ব্লাড প্রেশারটা কমবে। সেক্ষেত্রে আমাদের যেমন প্রাজোসিন, এই ড্রাগটা কিন্তু ব্যবহার হয়, কিন্তু একেবারে মেইন স্ট্রিমের যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ এটা না। আমরা একেবারে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন যে ড্রাগগুলো আমরা জানি যে আমাদের এআরবি আছে, এসিআই আছে, বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, ডায়ুরেটিক্স আছে, আমাদের বিটা ব্লকার আছে, এই মেইন স্ট্রিমের ড্রাগ এটা হিসাবে ব্যবহার করা হয় না। এই ড্রাগটা মূলত আমাদের যাদের হাইপার টেনশন, আমাদের রেজিস্ট্যান্স অর্থাৎ সিঙ্গেল ড্রাগ, ডাবল ড্রাগ, ট্রিপল ড্রাগ দিয়ে ব্লাড প্রেশার রেগুলেশন হচ্ছে না, এই হাইপার টেনশন আমাদের রেজিস্ট্যান্স এই ক্ষেত্রে ড্রাগটা ব্যবহার হয়। আবার অনেকে হচ্ছে যে অনেক বয়স, তাদের ব্লাড প্রেশার অন্য ড্রাগ দিয়ে কন্ট্রোল হচ্ছে না, তখন এই প্রাজোসিন ব্যবহার করা হয়। ওকে, এরপরে আমরা আসছি ট্যামসুলিশন। এই ট্যামসুলিশন ড্রাগটাও অ্যাকচুয়ালি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ব্যবহার হয়, কিন্তু মূলত এটা বর্তমানে আমাদের যে বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া, অর্থাৎ যাদের আমরা বলি যে প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়েছে, এবং এই প্রোস্টেট গ্ল্যান্ড আমাদের কিন্তু ইউরিন ফ্লো মেল পার্সনের নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে যাদের এই হাইপারপ্লাসিয়া অর্থাৎ আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে যায়, আর আমরা জানি যে প্রোস্টেট গ্ল্যান্ডে, আমরা একটু আগেই বলেছি যে প্রোস্টেট গ্ল্যান্ডে কিন্তু আমাদের আলফা ওয়ান রিসেপ্টর ভেরি মাচ রিচ। সেক্ষেত্রে এইটাকে যদি আমরা অ্যান্টাগোনাইজ করতে পারি তাহলে আমাদের এই কন্ট্রাকটাইল যে অ্যাক্টিভিটি এটা কমবে এবং ওভারঅল আমাদের যে ইউরিন ফ্লো, এটা আমরা প্রমোট করতে পারবো। আমরা জানি যে যাদের প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ থাকে তাদের ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হয়, একটা ইউরিনেশন টেন্ডেন্সি থাকে, ক্লিয়ার ইউরিনেশন হয় না। সেক্ষেত্রে আমরা এই যে আলফা ওয়ান অ্যান্টাগনিস্ট দিয়ে অর্থাৎ ট্যামসুলিশন দিয়ে আমরা এই প্রোস্টেট গ্ল্যান্ডের যে প্রবলেমটা, ইউরিনেশন রিলেটেড প্রবলেমটাকে সলভ করতে পারবো। সেক্ষেত্রে যাদের বিনাইন প্রোস্টেট হাইপারপ্লাসিয়া আছে অর্থাৎ এনলার্জ হাইপারপ্লাসিয়া, তাদের ক্ষেত্রে ট্যামসুলিশনটা স্পেসিফিক্যালি ব্যবহার হয়। ওকে, এখন আমরা আসছি আলফা টু অ্যাগনিস্ট। আলফা টু অ্যাগনিস্ট আমরা আগে বলেছি যে এটা নার্ভ এন্ডিংয়ের ক্ষেত্রে আমরা বেসিক্যালি কাজে লাগাবো।
কারণ আমাদের যে মেডুলা অবলঙ্গাটা ছিল সেখানে আমরা বলেছি যে নার্ভ এন্ডিং থেকে নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয়, দিয়ে কাজ করে, কিন্তু ওখানে আমরা আলফা 2 এর কথা বলেছি যে ওই যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারগুলো যদি ওখান থেকে রিলিজ কমানো যায় তাহলে কিন্তু আমরা এই ওভারঅল আমাদের ভ্যাসোমোটর সেন্টার থেকে রিলিজ হয়ে বন্ধ করতে পারলে আমরা ব্লাড ভেসেল কন্ট্রাক্টাইল কমাতে পারবো। আবার যদি কার্ডিয়াক সেন্টারটাকে ওখান থেকে যদি ইনহিবিট করতে পারি তাহলে আমাদের হার্টের অ্যাক্টিভেশনটাকে কমাতে পারবো। সেই ক্ষেত্রে ক্লোনিডিন এবং মিথাইল ডোপা এগুলো কিন্তু আলফা 2 অ্যাগনিস্ট, অর্থাৎ আলফা 2 অ্যাগনিস্ট মানে হলো এরা নিউরোট্রান্সমিটার ফার্দার রিলিজটাকে কমাবে। এখানে ক্লোনিডিন সরাসরি আলফা 2 রিসেপ্টরটাকে করে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে। আলফা 2 যেহেতু অ্যাগনিস্ট, রিসেপ্টরের সাথে বাইন্ড করে আমাদের যে জিআই জি প্রোটিন আছে তাকে অ্যাক্টিভেট করে, ফলে ইনহিবিটরি ফাংশনটা শো করছে। অর্থাৎ ক্লোনিডিন সরাসরি আলফা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি শো করছে, তার রিসেপ্টরের কনফর্মেশনাল চেঞ্জ করে তাকে এফিকেসি শো করছে। মিথাইল ডোপাটা হলো দুটোভাবে কাজ করে। একটা হলো মিথাইল ডোপা, সেটা আমাদের নার্ভের মধ্যে ঢুকে তার মেটাবোলাইট তৈরি হয়, হ্যাঁ, অর্থাৎ আলফা মিথাইল নর ইপিনেফ্রিন তৈরি হয়, যেটা একটা ফলস নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। হ্যাঁ, ওটা আলাদা মেকানিজম। কিন্তু এখানে ওই যে মেটাবোলাইটটা তৈরি হলো, যেটার নাম বললাম আমরা আলফা মিথাইল নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন, সেটা কিন্তু আলফা 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাগোনিস্টিক অ্যাক্টিভিটি শো করে। তাহলে এগুলো আমরা ব্যবহার করব হাইপার টেনশনে। মূলত আমরা যদি বলি মিথাইল ডোপা, এটা আমাদের প্রেগনেন্সি, যারা প্রেগনেন্ট মাদার যারা হাইপার টেনশনে ভুগছে তাদের জন্য ওয়ান অফ দ্য গুড চয়েস, হ্যাঁ, মিথাইল ডোপা। ওকে, এখন আমরা আসছি আলফা 2, যেটা অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, আমরা লিখছি এখানে যে ইউহেমবিন বা ফেন্টোলামিন। অ্যাকচুয়ালি এই ড্রাগগুলো খুব একটা ব্যবহার হয় না। এই ইউহেমবিন ড্রাগটা ইরেকটাইল ডিসফাংশন, মেল পার্সনের ইরেকটাইল ডিসফাংশনে কখনো কখনো ব্যবহার হতে পারে, কিন্তু ব্যবহার একেবারেই নগণ্য। খুব একটা মেজর মেন স্ট্রিমের ড্রাগ যেহেতু বাজারে আছে, ব্যবহার নয়। ফেন্টোলামিন এই ড্রাগটাও ব্যবহার একেবারেই নগণ্য। সেক্ষেত্রে সব টিস্যু যে ওটাকে অ্যানাস্থেসিয়া করার জন্য অ্যাসোসিয়েটেড ড্রাগ হিসেবে ব্যবহার হয়। এছাড়া আমাদের ক্লোনিডিন উইথড্র করলে সেখানে ব্যবহার হয়। আরও অন্যান্য ড্রাগের অ্যান্টাগোনাইজ অ্যাক্টিভিটির জন্য এই ড্রাগটা ব্যবহার করা হয়। সাধারণত এই যে আলফা 2 অ্যান্টাগনিস্ট, এটা ব্যবহার খুব কম, কারণ অ্যাগোনিস্টিক অ্যাক্টিভিটি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা আসছি বিটা 1 অ্যাগোনিস্ট। বিটা 1 অ্যাগোনিস্ট এটা ডোবিউটামিন। হ্যাঁ, এই ড্রাগটাও ব্যবহার হয় বিশেষ ক্ষেত্রে, যাদের কার্ডিয়াক ফেলিওর তাদের ক্ষেত্রে এটা একেবারেই ডক্টরের ফিজিশিয়ানের সরাসরি তত্ত্বাবধানে এই ড্রাগটা ডোবিউটামিনটা ব্যবহার হয়। এমনিতেই মেন স্ট্রিমের যে হাই কার্ডিয়াক ফেলিওর হয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, হ্যাঁ, এইভাবে ব্যবহার কম। এরপরে আমরা আসছি বিটা 1 অ্যান্টাগনিস্ট। বিটা 1 অ্যান্টাগনিস্টের ব্যবহার একেবারে মুড়ির মতো, কারণ এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়, বিশেষ করে অ্যাটেনোলল, মেটোপ্রোলল, বিসোপ্রোলল। হ্যাঁ, এগুলো একেবারে কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার বলা হয়, কারণ বিটা 1 ভেরি মাচ রিচ ইন হার্ট অ্যাজ ওয়েল অ্যাজ কিডনি। সো এটা ব্লাড প্রেশার রেগুলেশনের জন্য ভালো কাজ করে। এই ড্রাগগুলো মূলত অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। এটা মূলত অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অর্থাৎ হাইপার টেনশনে ব্যবহার হয়। এছাড়া এই ড্রাগগুলোর আবার আমরা যাদের এনজিনা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, হার্টের উপরে চাপ কমানো, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা। হ্যাঁ, যাদের হার্টে রিং পরানো আছে, এনজিওপ্লাস্টি করা, তাদের ক্ষেত্রে ব্যবহার করা। যারা বিশেষ করে আমাদের বাইপাস করা পেশেন্ট তাদের ক্ষেত্রে একেবারে লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো ব্যবহার হয়। বিশেষ করে বিসোপ্রোলল এখন খুবই ব্যবহার হচ্ছে। ওকে, এবার আমরা আসছি বিটা 2 অ্যাগনিস্ট। বিটা 2 অ্যাগনিস্ট আমরা বুঝতেছি যে কোথায় কোথায় থাকে। অন্যতম জায়গা হলো আমাদের লাংস এবং স্কেলেটাল মাসল। তো লাংসে যাদের প্রবলেম, ব্রঙ্কিও কনস্ট্রিকশনে ভুগতেছে, অর্থাৎ অ্যাজম্যাটিক প্রবলেম, ডিফিকাল্টি অফ ব্রিথিং হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাজমা পেশেন্ট যারা সিওপিডি আক্রান্ত, তাদের ক্ষেত্রে এই যে স্যালবিউটামল, হ্যাঁ, আমরা জানি যে স্যালবিউটামল প্রচুর ব্যবহার হয়। নেবুলাইজার হিসেবে স্যালবিউটামল দেওয়া হয়।
এছাড়া আরও এই গ্রুপের ড্রাগ আছে, হ্যাঁ, যেমন আমরা বলি টার্বিটালিন, হ্যাঁ, এটাও ব্যবহার হয়। তার মানে অ্যাজমা, সিওপিডি এগুলোতে এই বিটা টু অ্যাগনিস্ট ভেরি ওয়াইডলি ইউজড। ওকে, এরপর আমরা আসছি বিটা টু অ্যান্টাগনিস্ট। বিটা টু অ্যান্টাগনিস্ট অ্যাকচুয়ালি বিটা টু স্পেসিফিক কোনো অ্যান্টাগনিস্ট ড্রাগ এখনো সেভাবে লক্ষ্য করা যায় না, কিন্তু এমন কিছু ড্রাগ আছে যেগুলো বিটা ওয়ান বিটা টু দুটোকেই ব্লক করে, হ্যাঁ, বা বিটা ওয়ান বিটা টু এর পাশাপাশি আরও অন্য রিসেপ্টরকে ব্লক করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাকে আমরা বলছি নন সিলেক্টিভ আমাদের বিটা টু অ্যান্টাগনিস্ট। যেমন প্রোপানল, বিটা ওয়ান বিটা টু দুটোকে ব্লক করে। যেমন আমরা বলছি যে কার্বিডিওলল ড্রাগটা বিটা ওয়ান বিটা টু এবং আলফা ওয়ান এদেরকে ব্লক করে, হ্যাঁ। সো আমরা এটাকে বিটা টু অ্যান্টাগনিস্ট, একেবারে সিলেক্টিভ বিটা টু অ্যান্টাগনিস্ট বলতে পারছি না, আমরা নন সিলেক্টিভ বলছি। ওকে, সো আমরা ওভারঅল রিসেপ্টরের লোকেশন, ফাংশন সেটার সাথে কানেক্ট করে যদি অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টগুলো মনে রাখতে পারি, তাহলে এদের ইউজগুলো আমরা মোটামুটি বা শর্ট মেকানিজম অফ অ্যাকশন সেটাও কিন্তু আমরা একেবারে মুখস্থ না করে আমরা কিন্তু মানে ব্রেন খাটিয়ে কিন্তু বলতে পারবো যদি চেষ্টা করি। ওকে, সো এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ।